এই রকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। তাহলে প্রজারা ঠিক মতন খাজনা দিতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি এই বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল, যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। হ্যাঁ, গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময়ে বাজার করেন, তাই জানতে পেরেছেন। কথার আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং উত্তর না দেওয়াই ভালো। এরপর আমরা যদি কোনোদিন তোমার বাড়িতে অতিথি হয়ে যাই, তাহলে তুমি যা খাওয়াবে। মাফ করবেন মহারাজ, গোপালের বাড়িতে গেলে আমি অন্তত কিছু খেতে পারবো না। বেশ বেশ, ওহে জ্যোতিষী, এই বলতে পারো বৃষ্টি কখন থামবে, যাতে গোপাল একটু ওই তাড়াতাড়ি বাজারে যেতে পারে। মহারাজ, আমার গণনায় এই বৃষ্টি থামার লক্ষণ দেখতে পাচ্ছি না। সে কি, আরো বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে। মহারাজের জয় হোক। একজন জাদুকর এসেছেন ভিন্ন দেশ থেকে। জাদুকর এই অসময়? হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমি একজন দরিদ্র জাদুকর। আমি নানান রাজ্যে জাদু দেখিয়ে বেড়াই। বেশ বেশ, আপনি যদি অনুগ্রহ করেন তবে কৃষ্ণনগরে কিছুদিন থাকতে চাই। তা তুমি যে জাদুকর তার প্রমাণ দাও, মানে তোমার জাদুর কিছু নমুনা দেখাও। মহারাজ, আমি ইতিমধ্যেই আমার জাদুর একটি নমুনা দেখিয়েছি। সেটি কিরকম? এই দেখুন, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এক ফোঁটা ভিজে যাইনি। এই সম্পূর্ণ শুকনো। বাহ বাহ, তুমি কোনো কিছুর তলায় দাঁড়িয়ে থাকতেই পারো। তুমি কি বলছো যে তুমি পথ দিয়ে হেঁটে এসেছো আর বৃষ্টির জল তোমার গায়ে পড়েনি? অনেকটা সেরকমই। বেশ বেশ বেশ, তা তোমার আরো কিছু নমুনা দেখাও জাদুকর। এবারে ভেলকি দেখাই। হ্যাঁ, লাগ 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 ভেলকি লাগ। এমন কোন জাদু দেখাতে পারো মানে যাতে সবার একেবারে তাক লেগে যায়? আমি আমার জাদু মন্ত্রে একটা মোহরকে দুটো করে দিতে পারি। হ্যাঁ, যা বলছো ভেবে বলছো তো? আপনি আমাকে দিয়ে দেখুন না একটা মোহর, আমি সেটাকে দুটো করে দেবো। হ্যাঁ, চমৎকার তোমার জাদু। তুমি কি সুন্দর একটা মোহরকে দুটো বানিয়ে দিলে। অসাধারণ, ধন্য ধন্য তুমি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার অতিথি নিবাসে কয়েকদিন থেকে আমার আতিথেয়তা গ্রহণ করো। আমাকে জাদুকরের থেকে এই মন্ত্র শিখতেই হবে, তাহলেই আমি আমার সমস্ত মোহর দ্বিগুণ করে ফেলবো। আচ্ছা জাদুকর, তাহলে তোমার মন্ত্র দিয়ে আমার রাজকোষের সব মোহর দ্বিগুণ করে ফেলা যাবে? ক্ষমা করবেন মহারাজ, গুরুদেবের আদেশে আমি মাত্র 50টি মুদ্রাই দ্বিগুণ করতে পারবো, তার বেশি নয়। আর কাউকে আমি এই মন্ত্র শেখাতেও পারবো না। তাহলে আমার জাদু শক্তি লোপ পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমাদের পরে আবার দেখা হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, জাদুকরের অতিথিশালায় থাকবার সমস্ত ব্যবস্থা আমি করছি। অতিথি আমাদের কাছে ভগবান, ওনার দেখাশোনা আমি নিজে করতে চাই। বেশ মন্ত্রী বেশ, দেখো যেন ওনার কোনো অসুবিধে না হয়। মন্ত্রী আগ বাড়িয়ে এত দায়িত্ব নিতে গেল কেন? না, আমার কিরকম যেন সন্দেহ লাগছে। মহারাজ,
বৃষ্টি কমে গেছে, আমি এবার বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল যাও, আজকের মতো সভা এখানেই মুলতুবি হলো। বেশ রাত হলো যে, দাঁড়ান, দরজা খুলছে। মন্ত্রী মশাই এত রাতে? কি দৌড় বন্ধ করলেন কেন? তোমার মোহর দ্বিগুণ করার মন্ত্রটা শিখিয়ে দিতে হবে। মাফ করবেন, ও আমি পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, তোমাকে বলতেই হবে। বদলে তুমি যা চাও তাই পাবে। মোহর, ধনসম্পত্তি, কি চাও? আমি আপনার মতো লোভী লোক নই মন্ত্রী মশাই, আমি দরিদ্র জাদুকর। কি বললে? আমি লোভী? আর তুমি কিসের লোভে এখানে এসে বসে আছো? আমি তা বুঝি না ভেবেছো? ভালো চাও তো আমাকে ওই মন্ত্র শিখিয়ে দাও, না হলে অন্য উপায় আমার জানা আছে। দেখুন, আপনার উপায় কি জানা আছে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ঠিক সময় দেখে নেব। কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এখন কি করা যায়? কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আরে, আমার মাথায় এই বুদ্ধিটা এখনো খেলেনি কেন? ইস ইস ইস, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এমন জিনিস মাথায় এসেছে তাতে এই রাজ্যের সবাই ঘোল খেয়ে যাবে। তবে এই কাজে মনে হচ্ছে বটা ঘটার সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। বলে ফেলুন মন্ত্রী মশাই, কি কাজ? একটা বড় দাও মারার সুযোগ এসেছে। আপনি তো বলেন প্রতিবার, কিন্তু আমরা তো ফেঁসে যাই। ফেঁসে যাস তোদের নিজের দোষে। এবারে কাজটা ঠিকঠাক করতে পারলে তোরা প্রচুর মোহর পাবি। ঠিক আছে, বলে ফেলুন কি করতে হবে। চুপ চুপ, দেয়ালেরও কান আছে, তাই আমি তোদের কানে কানে বলে দিচ্ছি কি করতে হবে। বা মন্ত্রী মশাই, এবারে তো জব্বর ফাঁদ পেতেছেন। হ্যাঁ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ। এ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেন ঠিক মতো ভাগ পাই। কি গোপাল, কাল কেমন বাজার করলে? কি আর বলবো মহারাজ, বাজারে কিছুই পেলাম না। আমার নাতনি পুঁটি ওই ছিপ ফেলে কতগুলি পুঁটি মাছ ধরেছে, ওই তাই দিয়েই রাতের রান্না হলো। যদিও গিন্নি বেশ গজগজ করছিল। ও গিন্নিরা একটু গজগজ করেই। মহারাজ, জাদুকর কেমন আছেন? তাই তো, কথায় কথায় জাদুকরের কথাই জিজ্ঞাসা করা হয়নি। মন্ত্রী, তুমি বলো, তুমি বলো। মহারাজ, কাল রাতে আমি জাদুকরের নিবাসে গেছিলাম। আমি তাকে বললাম যে আমার রাজ্যের শ্রীবৃদ্ধির জন্য আপনাকে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতেই হবে। তা কি বললো সে? জাদুকর কিছুতেই রাজি নয়। শেষে আমি অনেক কষ্টে জাদুকরকে ভয় দেখিয়ে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতে রাজি করিয়ে ফেলেছি। সে রাজি হলো? হ্যাঁ মহারাজ, রাজি হয়েছে। আমি এও বলেছি একই সঙ্গে আমার নিজের সঞ্চয়ের সব মোহরও আমি দ্বিগুণ করব। এটা কি হলো? যে জাদুকর মহারাজের মুখের উপর না করে দিল জাদু শক্তি লোপ পাবে বলে, সে হঠাৎ মন্ত্রীর কথায় রাজি হয়ে গেল। না না, এর মধ্যে রহস্য আছে নিশ্চয়। কি রহস্য, কি রহস্য, আমাকে জানতেই হবে। না মন্ত্রী, না, এটা কখনোই ঠিক নয়। এভাবে অতিথিকে ভয় দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো। আপনার কথার সাথে মহারাজ সম্পূর্ণভাবে সহমত আমি। এই ব্যাটার টেকোটার জন্যে কোনো পরিকল্পনায় সফল হবে না দেখছি। ঠিক আছে মহারাজ,
আপনি যেটা ভালো বুঝবেন। তবে জাদুকর যদি চায় আমি আমার সঞ্চয়ের মুহূর্ত দ্বিগুণ করতে পারি মহারাজ। হ্যাঁ, সে তুমি পারো। আমার সঞ্চয়ে কিছু মোহর আছে, যদি সেগুলো দ্বিগুণ হয় তবে বড় ভালো হয়। মানে আমারও কিছু সঞ্চয়ে মোহর আছে। আমি গণনা করেছি মহারাজ, আমার রাশিতে ধনযোগ আছে। বুঝলাম। তা আর কেউ কিছু বলতে চাও? মোহরের মূল্য ওর নহে যৎ সামান্য, 2 গুণ করলে হতে পারি ধন্য। মহারাজ যদি দিয়ে দেন অনুমতি, সাথে যদি থাকে জাদুকরের সুমতি। বেশ বেশ, তা কি মন্ত্রী? এ তো দেখি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, ঠিক আছে, কাল নিয়ে আসুন, দেখছি কি করতে পারি। সবটাই তো জাদুকরের খেয়াল, আমি তো নিমিত্ত মাত্র। যা, তোরা ঢোক। জাদুকর বেশি চিৎকার না করলেই হলো, কিন্তু জাদুবিদ্যায় যদি অদৃশ্য হয়ে যায়। না না না, হ্যাঁ, এই তো এই জাদুকর, এখন কি করবে তুমি? কোন জাদু দেখাবে? হ্যাঁ, আপনি বলেছেন তাই এর হাত পা মুখ বেঁধে নিয়ে এলাম, কিন্তু কিন্তু এখন কি করব? কি আর করবি? একে নিয়ে এবার নাচানাচি কর। একদম বোকা তুই। যা, একে নিয়ে যা, বেটাকে রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। অবুঝুক, মন্ত্রীকে চটানোর ফল কি হয়। এবার শুরু করব আমি আমার খেলা। যা ভেবেছি সেটা সত্যি কি না এই মোহরই তার প্রমাণ দেবে। তাই এই মোহরটাতে একটা বিশেষ চিহ্ন দিয়ে দিলাম। না, এবার রাজবাড়িতে যেতে হয়। গিন্নি, আমি এবার আসি। এসো এসো, তোমার হাতে ওটা কি? মোহর গো, মোহর। হ্যাঁ গো, শুনলাম কোনো এক জাদুকর এসেছে, সে নাকি সবার ধন দ্বিগুণ করে দেবে বলেছে। মিছে কথায় কান দিতে নেই, বুঝলে? মিছে কথা? কি ভেবেছে তুমি? আমাকে বোকা বানাচ্ছ? তোমার হাতে মোহর কেন তা আমি বুঝি না। আমার যত শাড়ি আছে সব তোমাকে দ্বিগুণ করে দিতে হবে, এই বলে দিলাম। কি আশ্চর্য, তোমাকে কে বললো জাদুকর একটা শাড়িকে 2টো শাড়ি করে দিচ্ছে? কি বিপদ! বলি এখন যেতে দাও দেখি, এরপর তো শুনবো ঘটি বাটি সব নাকি দ্বিগুণ হয়ে যাবে। যত সব। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, নাপলা, গুলটে, টাপা। কি গো দাদু, আমাদের জন্য কি নাড়ু এনেছ? আরে না না, সব সময় খালি খাই খাই। দাদু বলো শিগগির, আমরা এখন খেলাতে খুব ব্যস্ত। সেটা দেখতেই পাচ্ছি। শোন, তোদের একটা কাজ করতে হবে। এই কাজটা ভালোভাবে করলে তোরা যা চাইবি তাই খাওয়াবো। কিন্তু কাজটা কি দাদু? শোন শোন, এটা খুব মজার একটা কাজ। আমি তোদের কানে কানে বলবো, কেউ জানতে না পারে। এ কি, সবাই দেখছি তাদের সঞ্চয় থলি করে হাজির হয়েছে দ্বিগুণ করে নেবার জন্যে। এর মধ্যে আপনারা আপনাদের পুঁটলি রাখুন, আমি নিয়ে যাব। সবার মোহর দ্বিগুণ করে ফিরে আসছি। গোপাল, তা তুমি কিছু দ্বিগুণ করবে না? হ্যাঁ, এনেছি মহারাজ। সবাই যখন করছে তখন এক যাত্রায় আর পৃথক ফল হবে কেন বলুন? বাহ বাহ, বেশ বেশ। গোপালও দেখছি আমার ফাঁদে পা দিল। কিন্তু কিন্তু গোপাল, তোমার থলি কোথায়? আমার থলির যে দরকার নেই, কারণ আমার কাছে এই একটি মোহর আছে। গোপালের কাছে মাত্র একটি মোহর? কি ব্যাপার গোপাল? আগে আমার গিন্নির আবদার মেটাতে সবই খরচা হয়ে যায় মহারাজ। সম্বল ওই একটি মোহর। ঠিক আছে গোপাল, দাও দাও দাও, ওই একটি মোহরই দাও।
সবাই অপেক্ষা করো, জাদুকর তার ঘরে অন্য কাউকে যেতে নিষেধ করেছেন। মহারাজ, প্রকৃতির ডাক এসেছে, আমাকে একটু বেরোতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ যাও 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 গোপাল যাও। এ কি, কেউ দেখছি নেই? জাদুকরই বা কোথায় গেল? মন্ত্রীকেও দেখছি না। যা ধরেছি মনে হয় তাই। আমাদের মোহর সব দ্বিগুণ হচ্ছে। আমি অবশ্য এতে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কিন্তু তাও সঞ্চয়ের মোহর দিলাম। দ্বিগুণ হলে ক্ষতি কি? কিন্তু মহারাজ, মন্ত্রীমশাই তো বহুক্ষণ গেছেন, এত সময় তো লাগার কথা নয়। সবকিছু নিয়ে পালিয়ে গেল নাকি? ওরে বাবা, আমি যে সব দিয়ে দিলাম, এখন কি করি? গোপালের মাত্র একটা মোহর, আর সবার এত মোহর, তাই মনে হয় গোপালের মাথা কিছুটা বিগড়ে গেছে। ওই দেখি দেখি আমার পুটলি। কি ভাবছো গোপাল? তুমি কি ভেবেছিলে দুটোর জায়গায় 200টা মোহর হবে? মহারাজ, নির্ভুল একদম। আমার যা ছিল সব সব দ্বিগুণ হয়ে গেছে। আমি গণনা করে আগেই জানতাম যে সব দ্বিগুণ হবে। আমি যে চিহ্ন দেওয়া মোহর দিয়েছিলাম সেটা আসেনি, তার মানে আসলটা গায়েব। শ্যাকরা বলল এগুলো নকল মোহর, তার মানে আর সংশয় নেই। যা করার এবার আমাকেই করতে হবে। দাদু, তোমার কথা মতো মন্ত্রীমশাইকে আড়াল থেকে পিছু নিয়েছিলাম। সে কি রে, মন্ত্রী রাজসভা থেকে অতিথিশালায় না গিয়ে মোহর নিয়ে সোজা বাড়ি? হ্যাঁ, তারপর খালি হাতে জঙ্গলের মধ্যে পুরো বাড়ি। দাদু, তারপর আমরা দেখলাম মন্ত্রীমশাই ওই পোড়া বাড়ির ভিতর থেকে একটা মোহর ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে যাওয়ার আগে বটা বটাকে বলছিলেন তিনি নাকি অনেক রাজ্যবাসীকে ঠকিয়েছেন, এরপর নাকি আরো ঠকাবেন। দাদু, ওই ঘরে বেশ অনেক কটা মোহরের ঘোড়া ছিল গো, আমরা তো দেখেই হাঁ হয়ে গেছি। বেশ বেশ, আচ্ছা তোরা এই পোড়ো বাড়িটা চিনতে পারবি তো? হ্যাঁ দাদু। ঠিক আছে, কাল রাতে তোরা আমার সঙ্গে যাবি। কি সবাইকে বেশ খুশি দেখছি। মন্ত্রীর দয়ায় দ্বিগুণ জাদু মোহর পেয়ে আমরা বেশ ভালো মন্দ খাচ্ছি, বলো। আরো একটা খুশির খবর আছে, আগামীকাল তোমাদের রানী মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সবার ভুরিভোজের ব্যবস্থার পাশাপাশি রাজ্যের সমস্ত প্রজাদের রানী নিজের হাতে একটি করে স্বর্ণমোহর বিতরণ করবেন। সাধু সাধু। ইস, এই মোহর যদি আমায় দিত তবে দ্বিগুণ করার নামে পুরোটাই হাতিয়ে নেওয়া যেত। মহারাজ, বলি কি, আজই তো জাদুকরের এখানে থাকার শেষ দিন, তাই মন্ত্রীকে বলে যদি এই 2 কলসি মোহর দ্বিগুণ করে নেন, তাহলে প্রজারা একটির জায়গায় 2টি করে মোহর পেত। বেশ বলেছ গোপাল, বেশ তাই হবে। মন্ত্রী, তুমি এই কলসি নিয়ে যাও। মহারাজ, বাইরে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। ওদের অপেক্ষা করতে বলো, রানী একটু পরেই বিতরণ শুরু করবেন। ওরা অভিযোগ জানাতে এসেছে মহারাজ। সে কি, ওদের পাঠাও পাঠাও। মহারাজ, আমাদের মোহর কেউ নিতে চাইছে না, বলছে নকল মোহর। আপনি এর একটা বিহিত করুন মহারাজ। মহারাজ, গিন্নির গয়না গড়াতে গিয়ে আমারও একই সমস্যায় পড়তে হয়েছে।
বেটা বটা ঘটা কোনো কাজের নয়। বললাম রাত দিন পাহাড় দিবি, দুটোই হওয়া। আসুক একবার ভাগ চাইতে, দেবো একদম ঠিক করে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? রাজ্যের সব মোহর নাকি নকল? যা ফেসে গেলাম নাকি? আপনি কিছু ভাববেন না, আমি আছি তো, সব ঠিক করে দেব। আপনি বরং রানীমাকে ডাকুন। ঠিকই তো জাদুকরের সঙ্গে থেকে মন্ত্রী মশাইও বোধহয় জাদুবিদ্যা শিখেছেন। তুমি এসব কি বুঝবে গোপাল? এ হলো জাদুর মায়াজাল। কি মন্ত্রী, মোহর কোথায়? তাহলে কি সমস্ত প্রজারাই ঠিক বলছে? কি তবে ওই জাদুকরের মায়াজাল? এ মায়াজাল নয়, এ হলো মন্ত্রীর মোহজাল। ওই দেখুন। এই তো মন্ত্রী আমাদের লোভ দেখিয়ে পাপ কাজ করায়। একটা মোহরও আমাদের কপালে জুটলো না। না মানে ইয়ে, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আসলে জাদুকর মোহর দ্বিগুণ করার মন্ত্র শেখায়নি বলে তাকে রাতের অন্ধকারে সরিয়ে দিয়ে মন্ত্রী রাজসভায় জাদুকরের রাজি হওয়ার গল্প দিয়ে মোহর হাতাতে থাকে। হ্যাঁ, আসল মোহর ট্যাঁকে পুরে তার বদলে নকল মোহর ফেরত দেয়। আর এই কাজে সাহায্য করে বটা ঘটা। আমার প্রথমেই সন্দেহ হওয়ায় আমি একটাই মোহর দিই, তাও বিশেষ চিহ্ন দিয়ে। সেটা ফিরে না আসতেই বুঝি এ হলো মন্ত্রীর মোহজাল। আর মন্ত্রীর উপর নজর রেখে সকল মোহরের আস্থানার সন্ধান দেয় আমার এই ছোট্ট বন্ধুরা। বাহ বাহ, চমৎকার! রাতেই ভূত সেজে সেখানে হানা দিয়ে নকল মোহর সরিয়ে নুড়ি পাথর পুড়ে দিই, আর তাতেই কেল্লা ফতে। ধন্য তুমি গোপাল, ধন্য তোমার নাতি নাতনি। তাল মহারাজ নরম মনের মানুষ, তাই মহারাজ গোপালকে কিচ্ছু বলেন না। আমি মহারাজের জায়গায় থাকলে কবে গোপালকে ঘাট ধরে রাজসভা থেকে বার করে দিতাম। হ্যাঁ মহারাজ, গোপাল রাজসভা কামাই করে ওই ঘরে বসে বেতন পাবে, এটা কিন্তু কিছুতেই চলতে পারে না। গোপালের শাস্তি চাই। এই তো হুঁটা ঠিক জায়গা মতন দিয়েছি, এবার আগুন জ্বললো বলে। আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, এবার আমি যে করেই হোক গোপালের আলসেমি দূর করেই ছাড়ব। গোপাল শাস্তি পাবেই। উফ, সংসারের জন্য খেটে খেটে জীবনটা শেষ হয়ে গেল আমার। ওদিকে মহারাজ বেলা অবধি নাক ডেকে ঘুমিয়েই চলেছে। এই বলি শুনতে পাচ্ছ? জানি তো এখন কোনো কথাই মহারাজের কানে যাবে না। আজ আমার একদিন কি তোমার একদিন। এই বলি তুমি উঠবে? অনেক হয়েছে আর নয়। আজ জম্মের মতন তোমার ঘুম বার করছি আমি। বৃষ্টি গিন্নি, বৃষ্টি পড়ছে। আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে গিন্নি। বৃষ্টি না, বৃষ্টি নয়, আমি তোমার গায়ে জল ঢেলেছি। সকাল সকালে কেমন রসিকতা গিন্নি? সকাল আবার কাল হবে গো। এখন সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে। বলি এবার উঠে একটু রাজসভার দিকে যাও, গিয়ে মহারাজকে নিজের সোনার চাঁদ পানা মুখটা একবার দেখিয়ে এসো। গত দুদিন তো রাজসভায় ডুব মেরে ঘরে বসে মোষের মতন ভসভস করে ঘুমাচ্ছ। এমন চলতে থাকলে না মহারাজ কোন দিন না কোন দিন তোমায় ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেবেন। বলি তখন খাবো কি? এই বলি তুমি উঠবে? বাপরে বাপ, গিন্নির গলা তো নয় যেন ফাঁকা কলসি। তোর একটু শান্তি করে ঘুমানোর উপায় নেই? এটাই একবার রাজসভায় গিয়ে মহারাজকে নিজের মুখখানা দেখিয়ে আসি। শুভ সকাল মহারাজ। বলো কি গোপাল, এখন শুভ সকাল? আগে সেটা বলতে হয় বলে বললাম মহারাজ। আমার কাছে আজ
অশুভ সকাল, কারণ আমার গিন্নি আমার কাঁচা ঘুমটা চটকে একেবারে চচ্চড়ি করে দিয়েছে মহারাজ। তাও ভালো গোপালের মুখটা আজ দেখা গেছে, না হলে তো তুমি আজও রাজসভায় ডুব মারতে গোপাল। ও, আমার মুখটা না দেখলে বুঝি আপনার ভাত হজম হয় না মন্ত্রী মশাই? বেশ তো, রোজ খাওয়ার পর আপনি আমার বাড়িতে এসে আমায় দর্শন করে যাবেন, তাতে ভাতও হজম হবে আর আপনার ঘুমটাও ভালো হবে। দেখেছেন মহারাজ, গোপাল একে দেরি করে এসেছে, তার উপর কেমন মুখ চালাচ্ছে। গোপাল, অনেক অনেক সহ্য করেছি, আর নয়। তুমি দিন দিন বড় অলস হয়ে পড়ছো। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমাকে রাজসভা থেকে সারা জীবনের মতন বহিষ্কার করব। গোপাল, ওঠো গোপাল, মহারাজ তোমাকে কিছু বলছেন। মহারাজ, গোপাল কিছুই শুনছে না, গোপাল এখন ঘুমের দেশে। এই গোপাল, তুমি উঠবে? এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এবার আমি না পাগল হয়ে যাব। গোপালের আলসেমি কিভাবে দূর করা যায় সেই নিয়ে কিছু ভাবলেন মহারাজ? ভেবেছি মন্ত্রী, অনেক অনেক ভেবেছি। প্রণাম মহারাজ, আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন। শোনো রাজবৈদ্য, তোমাকে গোপালের জন্য এক বিশেষ পাচন তৈরি করতে হবে, যেটা খেয়ে গোপালের আলসেমি বুঝলে ওই সারা জীবনের মতন পালিয়ে যাবে। আলসেমি দূর করার পাচন? ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আমি এক্ষুনি বাড়িতে গিয়ে ওই আলসেমি দূর করার পাচন বানিয়ে নিয়ে আসছি। বেশ, আজ রাজসভায় আমি নিজের হাতে গোপালকে সেই পাচন খাওয়াবো, যে করেই হোক আমি গোপালের আলসেমি দূর করেই ছাড়বো। মহারাজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি গোপালকে শাস্তি দেবেন। কিন্তু বিপদের সময় গোপালই সবার আগে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রী। তাই শাস্তি দেওয়ার আগে একবার গোপালকে সুস্থ করে তোলার চেষ্টা আমি করবই। তাতেও কাজ না হলে তারপর আমি গোপালকে শাস্তি দেব। এত সহজে আমি গোপালকে ছাড়বো না। গোপালের একটা শাস্তির ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো, এই বলে দিলাম। এই তো পেয়েছি। মালির কাজটা যদি গোপালকে দিয়ে করানো যায় তাহলে গোপালের আলসেমিও দূর হবে আর গোপালও শাস্তি পাবে। হ্যাঁ, এই যে এদিকে শোন শোন। এই যে বলুন মন্ত্রী মশাই। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। মহারাজ বলে দিয়েছেন আগামী 7 দিন তোমাকে আর রাজবাড়িতে আসতে হবে না। হ্যাঁ, মহারাজ বলেছেন? কই, উনি তো কিছু। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বেশি কথা বললে মহারাজকে বলে তোমার সারা জীবনের ছুটির ব্যবস্থা করে দেবো, সেটা ভালো হবে? না না, এমন করবেন না মন্ত্রী মশাই, এমন করবেন না। তাহলে এখনই বাড়ি পালাও, পালাও। আর আগামী 7 দিন রাজবাড়ি মুখো হবে না, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। মহারাজ, মহারাজ, এই পাঁচন গোপালের পেটে গেলেই গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু গোপাল কোথায়? তার তো এখনো দেখা নেই। গোপাল আজও সময় মতন রাজসভায় এলো না। এই নিয়ে মোট 5 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি মহারাজ। প্রহরী, ও প্রহরী! বলুন মহারাজ। এই এক্ষুনি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে তুলে সোজা আমার কাছে নিয়ে এসো। গোপাল, হাই গোপাল,
ওঠো ওঠো বলছি। গোপাল, আমাকে আরেকটা ঘুমোতে দাও গিন্নি। চোখ খুলে গোপালের মাথায় পড়বে বাজ, যখন দেখবে সামনে দাঁড়িয়ে গিন্নি নয় স্বয়ং মহারাজ। রাজবৈদ্য, নিয়ে এসো তোমার পাচন। আর মন্ত্রী, তুমি গোপালের মুখটা খুলে ধরো। কি ঘুম রে বাবা! মহারাজ গোপালকে এক শিশি পাচন খাইয়ে দিল, আর গোপালের কোনো হুঁশ নেই। হ্যাঁ, এবার গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু সেটা পরীক্ষা করার জন্য তো আগে গোপালকে ঘুম থেকে তুলতে হবে। ঠিক বলেছেন রাজপণ্ডিত। মহারাজ, আমরা একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও গোপাল, ওঠো গোপাল, না, গোপাল, ওঠো বলছি। ওঠো গোপাল, ওঠো গোপাল, ওঠো। ও বলছি। কি, আমি রাজসভায় এলাম কখন? তুমি নিজে আসনি, আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি গোপাল। এবার যাও যাও, তুমি নিজের জায়গায় গিয়ে চুপটি করে বসো। উফ, এটা গোপাল ভাঁড় না সাক্ষাৎ কুম্ভকর্ণ! এমন মরার মতো ঘুম ঘুমোতে আমি আগে কাউকে দেখিনি। ওই দেখুন মহারাজ। উফ, ওহ, গোপালের এই ঘুমের জন্য এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। না, আমার পাচন গোপালের শরীরে কোনো কাজই করলো না। মহারাজ, গোপালের আলসেমির সঙ্গে আমরা পেরে উঠব না। বললেই হলো পেরে উঠবো না? আমার কাছে গোপালের আলসেমি দূর করার একটা ওষুধ আছে মহারাজ। কি ওষুধ মন্ত্রী? রাজবাড়ির মালিক 7 দিনের জন্য ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে মহারাজ। তাই গোপাল যদি এই 7 দিন মালির কাজ করে তাহলে কাজের কাজও হবে আর গোপালের আলসেমিও দূর হবে। হ্যাঁ, মালি দেশের বাড়ি গেছে? তো কবে গেল, কখন গেল? ও, আমি তো কিছুই জানি না। আপনি জানবেন কি করে? আমি তো মালিকে ছুটিতে পাঠিয়েছি। আগে সেটা বড় কথা নয় মহারাজ। একবার ভাবুন, কুয়ো থেকে জল তোলা, রাজবাড়ির ফুলবাগানের পরিচর্যা করা, এসব খুব পরিশ্রমের কাজ। এই কাজটা যদি গোপাল করে তাহলে ও আর ঘুমানোর সময়ই পাবে না। ও, ওই শয়তান মন্ত্রীটা আমার ঘুম চটকানোর জন্য এই ফোন দিয়ে আসছে। বেশ বেশ, তাই হবে। গোপাল, এই গোপাল! আগে আমাকে ডাকছেন মহারাজ? হ্যাঁ, কাল থেকে তোমাকে রাজবাড়িতে মালির কাজ করতে হবে গোপাল। তাই কাল সকাল সকাল রাজবাড়িতে চলে এসো। কি কি কাজ করতে হবে সেটা বরং মন্ত্রী তোমাকে বুঝিয়ে দেবে। ও হ্যাঁ, আর একটা কথা, কাল যদি সঠিক সময়ে রাজবাড়িতে এসে না পৌঁছো তাহলে আর কোনোদিনও এই রাজবাড়ি মুখ হওয়ার দরকার নেই তোমার। আমি তোমাকে সারা জীবনের মতো রাজসভা থেকে বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার গোপাল তুমি পালাবে কোথায়? যা, মহারাজ আমার উপরে খুব রেগে আছেন বলে মনে হলো। না না, এত সহজে আমি মন্ত্রীকে ছাড়বো না। আমার ঘুম যে চটকাবে, আমি তাকে চটকে একেবারে চচ্চড়ি করে ছাড়বো, বলে দিলাম। এই যে গোপাল, সঠিক সময়ে চলে এসেছে দেখছি। নাও এবার কাজ শুরু করো। কি করতে হবে সেইটা তো বলুন মন্ত্রী মশাই। প্রথমে তোমাকে ওই কুয়ো থেকে বালতি করে জল তুলতে হবে। তারপর রাজবাড়িতে যত গাছ আছে সব গাছের গোড়ায় জল দিতে হবে, একটা গাছও যাতে বাদ না যায়। ওরে বাবারে,
এই যে বড় পরিশ্রমের কাজ, এদিকে আজ ঘুমটাও ঠিক মতো হয়নি, গায়ে একটু বল পাচ্ছি না। আজ গোপালকে এমন খাটাবো যে এক হাত জিভ বেরিয়ে আসবে গোপালের। একটু চোখ সরিয়েছি অমনি ঘুম। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি হাত চালাও গোপাল, তাড়াতাড়ি হাত চালাও। আর আর শরীর চলছে না মন্ত্রী মশাই, ঘুম, একটু ঘুম। খবরদার নয় গোপাল, চোখ বন্ধ করলেই গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। না, মন্ত্রীটা বড্ড বার বেড়েছে দেখছি। ঠিক আছে, কালকের দিনটা আসতে দাও, আমিও দেখবো মন্ত্রী তুমি কি করে আমার ঘুমে বাধা দাও। বাহ বাহ বাহ, গোপাল তো ভালোই কাজ করছে দেখছি। করবেই তো মহারাজ, আমি গোপালকে চোখে চোখে রেখেছি না, আমি কিছুতেই গোপালকে দু চোখের পাতা এক করতে দিচ্ছি না। এইভাবে টানা 7 দিন কাজ করতে পারলেই গোপালের সব আলসেমি একেবারে বেরিয়ে যাবে। ওরে বাবারে, আর পারছি না। এ কি এ কি, তুমি উঠোনে শুয়ে ঘুমোবে নাকি? এই ওঠো ওঠো ওঠো। আর ওঠার শক্তি নেই গিন্নি, ওই শয়তান মন্ত্রী আর মহারাজ মিলে আমার আলসেমি দূর করার জন্য আমাকে পুরো গাধার মতন খাটিয়েছে আজ। যাক, এইবার যদি তোমার ঘুম কমে। গোপাল ঘুমোবে, কাল সারা দিন ঘুমোবে, ওই শয়তান মন্ত্রীর সামনেই ঘুমোবে, মন্ত্রী কিচ্ছু বলতে পারবে না। এমন ব্যবস্থা করব যে ওই শয়তান মন্ত্রীটা আমাকে ঘুম থেকে আর ডাকবে না। কাল একটুও ঘুম হয়নি, আজ থেকে নাক ডেকে ঘুমাবো আমি। এইবার জমবে খেলা। আজ গোপালকে এমন খাটাবো যে গোপালের হাত পা সব খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো চেনো না গোপাল। ওই তো মন্ত্রী মশাই এদিকেই আসছেন, এবার মন্ত্রীকে দেখিয়ে এই গামছায় মোড়া পাথরটা কুয়োর জলে ফেলে দিতে পারলেই হলো। গোপাল ওটা কি ফেললো? ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। মহারাজের দেওয়া সব সোনা দানা আমি আমার গামছায় মুড়ে এই কুয়োর জলে ফেলে দিলাম। এবার চোর ডাকাতের হাত থেকে মুক্তি, যখন দরকার হবে তখন এসে বার করে নিয়ে যাব। যাই, এবার কাজ শুরু করি। ও, এই ব্যাপার। আমি যে সব দেখে নিলাম এটা গোপাল জানতেই পারেনি। কাজ করতে করতে গোপাল আজ আবার ঘুমিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি তোমার সব সোনাদানা জল থেকে তুলে নেব গোপাল, বুঝেছ?
তো গোপাল ঘুমে কাদা, এই সুযোগ। না না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। না 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 না, ঠিক আছে, আবার তুলি। হচ্ছে না, না না, হচ্ছে না, কই এখানে আছে না, না এখানেও নেই। যাই তো, গিয়ে একবার দেখে আসি গোপাল কেমন কাজ করছে। কি এত জল এলো কোথা থেকে? কৃষ্ণনগরে আবার বন্যা হলো নাকি? এই মরকট মন্ত্রী, আর কি কি করছো কি তুমি? আহ, জব্বর ঘুমলো। কি মন্ত্রীমশাই ভালোই কাজ করেছেন দেখছি। আর বলবেন না মহারাজ, কুয়োর মধ্যে আমার এক দামি জিনিস পড়ে গেছে, সেটাই তোলার চেষ্টা করছি। মিথ্যে কথা মহারাজ, কুয়োর মধ্যে মন্ত্রীমশাইয়ের কিছুই পড়ে যায়নি। পড়েছে আমার গামছা, আর গামছায় বাঁধা সোনাদানা নয়, ছিল রাস্তার পাথর। নয়, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করানোর জন্য ওটা ছিল গোপালের একটা চাল। মহারাজ, আমাদের মন্ত্রীমশাই লোভে পড়ে এত জল তুলেছেন যে আগামী 7 দিন আর গাছে জল দিতে হবে না। তাই আগামী 7 দিন আমারও আর রাজবাড়িতে আসার দরকার নেই। এবার আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই। মন্ত্রী, এত লোভ তোমার? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম গামছায় সত্যি সত্যি সোনাদানা আছে। মরকট, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে জলে ডুবিয়ে মারবো, এই আমি বলে দিলাম। মরে গেলাম রে বাবা। গোপালের আলসেমি দূর করা আমার কাজ নয়। গোপাল, তোমার বুদ্ধির সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না। তুমি হলে মহান। কে পিছিয়ে আছে, তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ, ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান। আজ আমাদের চাষি ভাই, জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল, আর এর জন্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। এ কি করছেন জাহাপানা?
এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। ছি 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 ছি। এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা, ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো। মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্য আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্যে পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো। আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ। এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য? আরে না না না, সকলের জন্যই আছে। এই সে এলো বলে। তোমাদের সকলের জন্য 1 হাঁড়ি করে দই আর 1 হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু। বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি! ও
আসছি গো আসছি, কানের মাথা খেয়ে নিল। এই দেখো গিন্নি কি এনেছি, দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি, মা এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা। এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না মানে, হ্যাঁ মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো, তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে। গিন্নি সব কটা তো খাইনি, দেখো দেখো এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। এই দেখো রাগ করছো কেন? আমার আমার মান তো শোনা, রাগ করে না। গিন্নি আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ রাগ করেন না, শোনা মনা। ও গিন্নি কি গো, ভাল লাগে না, যাও। ওরে বাপরে, হ্যাঁ এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্না 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই কাতলা শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে। এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ তোমাদেরই, এদিকে একটু শোনো না একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন কি বলবেন? বলছি শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, ওই কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। হা 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 হা। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর বাহ বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজরাজকে সব একেবারে উগড়ে দেবো। হ্যাঁ এই টিকো ব্যাটা কি রে, মাঝে মাঝেই রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে।
মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর, সাবাস। এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি, খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র। এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে, আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফত জানতে পারে। ঠিক ঠিক বলেছ গোপাল, বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না। ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথাজ্ঞা মহারাজ। হলো কি, তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো? চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভোর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আরে অলক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনাশের কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে, ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা,
এ কি গো, তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে, হ্যাঁ? কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে। হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? হ্যাঁ, বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নই। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে তুই কে? আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়বে। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো? ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। ওরে বাবা, মারছিস কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। এই তো আচ্ছা মুশকিল। তুই বলবি নাকি? বলছি বলছি বলছি। আমাকে কামবাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষাবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও, এই ব্যাপার। তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি কাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না, মানে ওসব মানে শুনবো না। আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি, তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, জাহাপানা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, এসো। চলি হে টেকো মদন। ওরে বাবারে, আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। তোমার বিচক্ষণতার জন্য আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি। কি ঠান্ডাটাই না পড়েছে।
সকাল সকাল হাত পা যেন জমে পাটালি গুড়ের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার উপর রোজ সকাল সকাল রাজসভায় যাওয়া। ধুর, এ বড় কষ্টের কাজ। সকাল সকাল ভোলা ময়রার দোকানে মিষ্টি দর্শন। মিষ্টি তো নয়, যেন যেন সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া। ভোলা ময়রা, ও ভোলা ময়রা, বলি আজ নতুন কিছু বানালে নাকি? নতুন আর কি বানাবো গোপাল, যা রোজ বানাই তাই বানিয়েছি। সন্দেশ, কাঁচা গোল্লা, গজা, জিলিপি। তবে হ্যাঁ, ওই সামনে বড়দিন আসছে না, আর আর বাজারে ওই নতুন গুড় উঠেছে বলে রসগোল্লাটা নলেন গুড়ের বানিয়েছি। নলেন গুড়ের রসগোল্লা, ঠিক যা ভেবেছিলাম। তা তুমি কি নিতে এসেছো শুনি, জিলিপি না ওই সন্দেশ? না না, শুধু ওই জিলিপি সন্দেশে আমার হবে না, বুঝলে, সঙ্গে সঙ্গে আরো অনেক অনেক মিষ্টি চাই। হ্যাঁ, কিন্তু কি, কিন্তু কোন দোকান থেকে মিষ্টিগুলো কিনবো সেটাই ভাবছি, বুঝলে। মিষ্টির দোকানে দাঁড়িয়ে ভাবছো কোন দোকান থেকে এই মিষ্টি কিনবে? আমার সঙ্গে ওই মস্করা হচ্ছে? হ্যাঁ, মস্করা। আহা, তুমি রাগ করছো কেন বলা? তুমি মানুষটা ভালো, কিন্তু বুঝলে তোমার দোকানের মিষ্টিগুলো না ভালো না, সব পচা। খবরদার, খবরদার গোপাল। হ্যাঁ, তুমি তুমি আমাকে পচা বলবে বলো, কিন্তু এই আমার দোকানের মিষ্টি, ওই মিষ্টি তুলে একদম বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ঠিকই তো বলেছি ভোলা, তোমার দোকানের মিষ্টি একবার ভুল করে খেয়ে ফেললে 5 দিন পেট খারাপ থাকে আমার। বললেই হলো, হ্যাঁ বললেই হলো পচা মিষ্টি। আমার দোকানের মিষ্টি একদম টাটকা, বুঝলে, একদম টাটকা। বিশ্বাস না হলে নিজেই একটা মিষ্টি খেয়ে যাচাই করে দেখো না, দেখো। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ, এই গণেশ, গণেশ, গোপালকে একটা ওই মিষ্টি দে তো, দে, খেয়ে বলুক মিষ্টিগুলো পচা না টাটকা। দে, নাও নাও গোপাল, নাও, আর খেয়ে বলো এইগুলো কিরকম। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? একটা জিলিপি খেয়ে কি আর মিষ্টির গুণাগুণ বোঝা যায় নাকি? এবার একটা সন্দেশ দাও দেখি তো, দেখি টাটকা না বাসি। না, এবারও বুঝলাম না। দূর দূর, এবার একটা ওই তোমার নলেন গুড়ের রসগোল্লা দাও দেখি তো, একটু চেখে দেখি। যা, আমার দোকানের সব মিষ্টি তো তুমি একাই খেয়ে শেষ করে দিলে গো গোপাল। সত্যি বলা, তোমার দোকানের মিষ্টির জবাব নেই, বুঝলে, যেমন নরম তেমন টাটকা। চলি? হ্যাঁ, হ্যাঁ চলি মানে? হ্যাঁ, চলি মানে কি? হ্যাঁ, সব মিষ্টি খেয়ে নিলে আর তার দাম দেবে না? হ্যাঁ, দাম? কিসের দাম? এতক্ষণ ধরে সময় নষ্ট করে তোমার দোকানের মিষ্টিগুলো টাটকা না বাসি সেটা যাচাই করলাম। আমি কি উল্টে ওই যাচাই করার কাজের জন্য পারিশ্রমিক চেয়েছি? যাকে, অনেক বেলা হলো, এবার আমি চলি। চাপ বাবা, সকাল সকাল ওই গোপাল আমার মাথায় হাঁড়ি ভেঙে চলে গেল। হ্যাঁ, তোমাকে আমি ছাড়বো না গোপাল। হ্যাঁ, দাঁড়াও, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, এই বলে দিলাম, দেখে নেব। পেট ভর্তি মিষ্টি খেয়ে আজ রাজসভায় যাব না, সোজা বাড়ি গিয়ে ঘুম। কি ব্যাপার ভোলা ময়রা, সাত সকালে এরকম বাংলার পাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছো যে? দেখুন না মন্ত্রী মশাই, এই সকাল সকাল এই গোপাল এসে মিষ্টি কেনার নাম করে আমার দোকানের সব মিষ্টি বিনা পয়সায় খেয়ে চলে গেল। সে কি, গোপালের লোক ঠকানো অভ্যেসটা আর গেল না। তা গোপাল তোমাকে কিভাবে ঠকালো শুনি? সে দুঃখের কথা আর কি বলি বলুন। গোপাল বলে আমার দোকানের সব মিষ্টিগুলো নাকি পচা, তাই আমি ওই গোপালকে একটা মিষ্টি খেয়ে দেখতে বলেছিলাম। আপনি কি করে জানবো যে গোপাল আমার দোকানের সব মিষ্টিগুলো খেয়ে ফাঁকা করে দেবে? ও, এই ব্যাপার। বেটা গোপাল নিজেকে খুব চালাক ভাবে, সারাক্ষণ খালি অন্যকে বোকা বানানোর চিন্তা। না, কথাটা মহারাজের কানে তুলতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কিছু একটা করুন, কিছু একটা। ওই গোপালকে জব্দ করতে না পারলে আমার রাতে ঘুম হবে না। তুমি কোনো চিন্তা করো না ভোলা, আমি আজই রাজসভায় গিয়ে মহারাজকে বলে গোপালের একটা ব্যবস্থা করছি। বেটা খুব বার বেড়েছে, কিন্তু হ্যাঁ,
কাল সকালে তুমি 1 হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা আমার বাড়িতে পাঠিয়ে দিও, বুঝলে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বুঝেছি। কি বুঝলে শুনি? বুঝলাম, ওই নলেন গুড়ের রসগোল্লা আপনার বাড়িতে না পাঠালে গোপাল শাস্তি পাবেন। একদম ঠিক বুঝেছো। না, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার চলি। আমাদের মন্ত্রী মশাইও কম যান না দেখছি। হ্যাঁ, এই যেমন বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আগে গোপালের কুকর্মের কথা শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল মহারাজ। গোপাল? গোপাল আবার কি করলো? আপনার আদরের গোপাল আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে সব মিষ্টি খেয়ে শেষ করে দিয়েছে, উল্টে মিষ্টির দামও দেয়নি। ছি 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 ছি, গোপাল এটা মোটেই উচিত কাজ করেনি। তা গোপাল এখন কোথায় শুনি? দেখুন, হয়তো রাজসভা কামাই করে বাড়িতে কাঁথা কম্বল চাপা দিয়ে নাক ডেকে মোষের মতন ঘুমোচ্ছে। হ্যাঁ, বিনা পয়সায় মিষ্টি খেয়ে রাজসভা কামাই করে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল চাপা দিয়ে ঘুম? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গোপালের বাড়িতে যাব, গোপালকে টানতে টানতে আজ রাজসভায় নিয়ে আসবো আমি। এই তো, এবার যা করার মহারাজই করবেন। এই যে গোপাল, বলি তোমার কি ব্যাপারটা শুনি? মহারাজ আপনি? বাবা, মহারাজকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন যে। শোনো গোপাল, মহারাজ কিন্তু সব জানেন। কি জানেন? আমি জানি তুমি আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে কি করেছো। এই রে, ভোলা ময়রার নাম শুনেই পিটার ভিতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ও গিন্নি, দাও 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 দাও, একটা বালতি দাও। দেখেছেন দেখেছেন মহারাজ, আপনাকে দেখে গোপাল ছুটে পালাচ্ছে। ধর ধর ধর, গোপালকে ধর। আর ধর, ওকে কি আর ধরা যাবে? হ্যাঁ, দেখে বুঝতে পারছেন না কোথায় দৌড়চ্ছে? হ্যাঁ, পেটের অবস্থা একেবারে 12টা বাজিয়ে ফেলেছে। আর হবে না, এত মিষ্টি একবারে খেলে যা হয়। হ্যাঁ, এই রে, এই অবস্থায় গোপালকে রাজসভায় নিয়ে গেলে তো বিপদ আরো বাড়বে। না না না, দরকার নেই বাবা। তা বলে আপনি গোপালকে ছেড়ে দেবেন মহারাজ? না, এ কিছুতেই হতে পারে না। শান্তি। বাধ্য হয়ে না করেছি বন্ধ। মহারাজ চলুন এখান থেকে, এখানে বড্ড বন্ধ। সেই ভালো, আমি বরং গোপালকে পরে দেখে নেব। মহারাজ মহারাজ মহারাজ, কে 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 কে? দেখে ছুটতে পারো না? আগে আগে আমার মাথায় গোপালকে জব্দ করার একটা দারুণ বুদ্ধি এসেছে মহারাজ, দারুণ বুদ্ধি। তাই মানে, তা বলে সেই আনন্দের চোটে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে? বাবা, যাই হোক, এবার বলো শুনি, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? বলছি মহারাজ, বলছি বলছি বলছি। সাবাস মন্ত্রী, সাবাস! এবার গোপাল হবে জব্দ। হ্যাঁ, আমি আজই গোপালের বাড়িতে খবর পাঠিয়ে গোপালকে নিমন্ত্রণ করে রাজবাড়িতে ডাকছি। তারপর তো জমবে খেলা। দাদু, আসছে বড় দিনে আমাদের তুমি কি উপহার দেবে শুনি? আমার কিন্তু একটা নতুন গুলতি চাই গোপাল দাদু। আর আমার চাই একটা পুতুল। আমি কি সাদা চুল লম্বা দাড়ির সেই বুড়োটা যে তোদের সবাইকে উপহার দিয়ে বাড়াবো? না 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 না, আমাদের উপহার চাই চাই, হ্যাঁ চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে যখন বলছিস তখন ওই কেক আর কমলা লেবু কিনে এনে দিতে পারি। এর বাইরে কিন্তু কিচ্ছু পাবি না, বলে দিলাম। গোপাল দাদা, আগামীকাল সকালে রাজবাড়িতে তোমার নেমন্তন্ন। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকাল তুমি সকালবেলার প্রাতরাশ
রাজসভায় গিয়ে করবে, সময় মতন পৌঁছে যেও কিন্তু। রাজবাড়িতে নেমন্তন্ন মানে মানে সকাল সকাল মাছ মাংস পোলাও কোপ্তা রাবড়ি আহা! আচ্ছা ভাই, মহারাজকে বলে দিও আমি সঠিক সময়ে পৌঁছে যাব। আচ্ছা গোপাল দাদা। শুনি তো, আগামীকাল আবার নেমন্তন্ন, তাও আবার রাজবাড়িতে। নে নে নে, এবার তোরা বাড়ি যা, এই আনন্দে আমি একটু ঘুমিয়ে নি। ছেড়ে যাচ্ছি, উপহারের কথাগুলো মনে রেখো গোপাল দাদু। শুধু মনে রাখলে হবে না, কিনেও রেখো, আর তো কদিন পরেই বড়দিন। কি সকাল সকাল শয়তান মন্ত্রীটা এখানে কি করছে? সুপ্রভাত মহারাজ। আরে আরে গোপাল যে, এসো 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 এসো। কি ব্যাপার গোপাল, তোমার পেটের রোগ সেরেছে? আগে আমার পেটের রোগটা না অনেকটা আপনার ভালো কাজ করার ইচ্ছের মতন, দুটোই বেশি দিন টিকে না। পেট পাতলা কোথাকার, উল্টে আমাকে খোঁটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইসব পরে হবে। চলো গোপাল চলো, আজ তোমার জন্য বিশেষ আয়োজন আছে। সে না হয় যাচ্ছি, কিন্তু কোন আনন্দে আজ আমার নেমন্তন্ন সেটাই তো এখনো জানা হলো না মহারাজ। কোন কারণে? কোন কারণে? বড়দিন 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 মহারাজ, ভুলে গেলেন? মনে পড়েছে মনে পড়েছে, বড়দিন আসছে এই খুশিতে আজ তোমার নেমন্তন্ন। হ্যাঁ, বড়দিন তো প্রত্যেক বছরই আসে। না না না, কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। কি হলো গোপাল? ওই আহা, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাই নাকি? তবে চলুন মহারাজ। না গোপাল, এবার বসে পড়ো। এ কি, খাবার কোথায়? ওই তো খাবার। এই দেখো গোপাল, তোমার জন্য সকাল সকাল কত আয়োজন। এইটাতে আছে উচ্ছের রস, আর এটাতে আছে হাতকুনি পাতার রস, আর এই গ্লাসে আছে নিম পাতার রস। এসব আমার জন্য? হ্যাঁ গোপাল। নাও নাও গোপাল, নাও, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, কি হলো গোপাল? আরে খাও। না, আমি খাবো না। কি বললে? তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করবে না? তোমার এত বড় সাহস! মহারাজ, সামনের মাসে গোপালের বেতন কেটে নিন তাহলে। ঠিক বলেছ, তাই করব। হ্যাঁ, নেমন্তন্ন রক্ষা না করলে বেতন পাবো না? নাও, খাওয়া শুরু করো। কি তেতো রে বাবা! করে বাবা রে, মরে গেলাম। এরপরে আরো এক গ্লাস নিম পাতা রস খেতে হবে তোমাকে গোপাল। না 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 না, আর না, আমি আর পারবো না। না বললে তো শুনবো না আমি। এই মন্ত্রী মন্ত্রী, গোপালের মুখটা চেপে ধরো তো। ধরেছি মহারাজ। এই নাও গোপাল। ওরে বাবা রে, মারে, আমার জিভের সব স্বাদ নষ্ট হয়ে গেল রে। আর আমি ভালো ভালো খাবার খেতে পারবো না, সব শেষ হয়ে গেল গো। গোপালকে এমন খাবার খাইয়েছি যে আগামী 1 মাস গোপাল মাছ মাংস খেলেও নিম পাতা আর উচ্ছের স্বাদ পাবে। সাবাস মন্ত্রী, সাবাস। একেই বলে এক ঢিলে 2 পাখি। গোপালের খাবার রোগও বন্ধ হবে এবার, আর পেটের রোগও সেরে যাবে। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না কাউকে, দেখে নেব। কি গো, আজ এখনো দাওয়ায় বসেছে? বাজারে কে যাবে? বলি কাল তো বড়দিন। ন্যাপনা, গুলটে, বুটি, ট্যাপা, পুচকের জন্য কেক, কমলা লেবু সব কিনে আনবে বলেছিলে যে। সকাল সকাল এত চেঁচিও না তো। এখন কেক, মিষ্টি, কমলা লেবু এসবের নাম শুনলেই না একেবারে গুলি উঠছে।
ও গিন্নি, আমি কি আর কোনোদিন ভালো ভালো খাবার খেতে পারবো না? আর কি করবে বলো? মহারাজ তোমাকে ধরে নিয়ে গিয়ে তেতো খাইয়েছেন বলে কথা। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর একটা বদলা আমি নেবই নেব। এই এই কেকের দিব্যি দিয়ে বলছি। কেক পেয়েছি! কোথায় পেলে কেক? আরে দূর, ঠিক নয়, বদলা নেওয়ার বুদ্ধি খুঁজে পেয়েছি গিন্নি। এই বছর নাতি নাতনিদের জন্য আমাকে আর ট্যাকের কড়ি খসিয়ে কেক আনতে হবে না। হ্যাঁ, আনতে হবে না? তা কে আনবে গো? কোথা থেকে পাবে গো? এখনই এত ব্যস্ত হইও না গিন্নি, একটু সবুর করো, সব দেখতে পাবে। ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। এই 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 দেখো, এই সাত সকালে তো চেঁচাচ্ছিস কেন বলতো? জানো গোপাল দাদু, এই মাত্র বাজারে দেখে এলাম, কাল বড়দিন বলে সব দোকানে দোকানে কত রকম কেক এসেছে। হ্যাঁ, আর জানো আরো কত মন্না মিঠাই। ওহ, আমরা তো এসব দেখেই তোমায় খবরটা দিতে এলাম। ও দাদু, তুমি যে আমাদের বলেছিলে বড়দিনে কেক আর কমলার লেবু কিনে দেবে, দেবে তো কাল? দেবে তো? দেবে তো? দেবে তো দাদু, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সব পাবি রে বাবা, সব পাবি, কিন্তু তার জন্য তোদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে এক্ষুনি বলো, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা শোন তবে, বুঝেছিস? বুঝেছি দাদু। এবার এবার খবরটা ভালো মতন ছড়িয়ে দে, দেখিস কেউ যেন বাদ না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা কাউকে বাদ দেব না। আজ বিকেলের মধ্যে কিন্তু সবাইকে খবরটা দিতেই হবে, বুঝলি তো? নে নে নে, তোরা এবার কাজে লেগে পড়। চল চল, আর দেরি না করে এক্ষুনি যাই, দাদুর কথা মতো সবাইকে জানাতে হবে। হ্যাঁ, এই চল 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 চল। মহারাজ, বছর পেরিয়ে এক